আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের কি আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে কষ্ট হচ্ছে নাকি? জি স্যার, আমাদের একটা ছবিতে আর কি সবার মিটিং আইডি আর পাসওয়ার্ড দেওয়া আছে। ওই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারছো না? কোনো জি সমস্যা? স্যার। বাসায় কি অঙ্ক করতেছো ঋতু? আর্থিক বিবরণী? জি স্যার, করতেছি। পারতেছো তো নাকি? অঙ্ক করতে পারতেছো? কোনো সমস্যা হচ্ছে? স্যার এমনি এখন পারতেছি আর কি, আমি একটু একটু করে শিখতেছি তো ভেরি গুড, আর কি, মোট মুনাফা পর্যন্ত এরকম করছি। ভেরি গুড। মোট মুনাফা, ওই তারপরে সংরক্ষিত আয় বিবরণী এটি করবা, এগুলো সহজ আছে। হ্যাঁ, আর নিট মুনাফাটাও আস্তে আস্তে করবা, দেখবা যে হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা চলো আজকে ক্লাসটা শুরু করি। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন সমন্বয় নিয়ে কথা বলবো। আমি প্রতিদিনই বলছি, কিন্তু একটা একটা করে ভালো সমন্বয়, কঠিন সমন্বয় তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। তোমরা কিন্তু সেটা শিখতে পারতে হবে। গত ক্লাসে আলোচনা করেছিলাম বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়। তোমাদের সেই সমন্বয়ের কাজটা কি মনে আছে? কি কি কাজ করতে হবে? লাস্ট ক্লাসে যে সমন্বয়টা আলোচনা করেছিলাম, জি স্যার। হ্যাঁ, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, এটার কাজ ছিল বিক্রয় থেকে বাদ আর প্রাপ্য হিসাব থেকে বাদ। আর ওই পণ্যের জি ক্রয় স্যার। মূল্যটা সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করতে হবে। এরকম ছিল, তাই না? দেখো, আজকে আরেকটি সমন্বয়, খুব ভালো একটা সমন্বয় তোমাদের সাথে কথা বলবো। আগে উদ্দীপকটা দেখো। উদ্দীপক নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমায় বলবা। বসুন্ধরা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 6 লাখ টাকা। এই মূলধন প্রতিটি 100 টাকা করে 6,000 শেয়ারে বিভক্ত। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুত কোম্পানি দেওয়া আছে। শেয়ার মূলধন আছে 10 পাতের ঋণপত্র। ঋণপত্র কোন ধরনের হিসাব বলতো? দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দেয়। ওকে, ফাইন। তারপরে আছে সুনাম ও শেয়ার অধিহার। তোমরা সুনাম এবং শেয়ার অধিহার সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। সুনাম হলো স্থায়ী সম্পদ, আর শেয়ার অধিহার হচ্ছে মালিকানা সত্ত্ব। শেয়ার অধিহার হচ্ছে মালিকানা সত্ত্ব। করমুক্ত সম্পদ, এই সম্পদের নাম শুনেছ? আর নো স্যার। করমুক্ত সম্পদ, এটা আরেকটা নাম আছে। আরেকটা নাম হচ্ছে নিষ্কর সম্পত্তি। নিষ্কর অর্থাৎ যে সম্পদের উপর কর দিতে হয় না, যে সম্পদের উপর ট্যাক্স দেওয়া লাগে না, কর দেওয়া লাগে না। অনেক সময় সরকার বিশেষ কোনো অঞ্চলে বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য ট্যাক্স ফ্রি করে দেয়। তো এরকম সম্পদকে বলা হয় ট্যাক্স ফ্রি বা করমুক্ত, অর্থাৎ যে সম্পদের উপর কোনো ট্যাক্স দিতে হয় না, এটাকে করমুক্ত সম্পদ বলা হয়। ঠিক আছে? এটা স্থায়ী সম্পদ। করমুক্ত সম্পদ, এটা কি সম্পদ? স্থায়ী সম্পদ। সম্পদ। 12% সঞ্চয়পত্র, এটা হলো বিনিয়োগ। 12% সঞ্চয়পত্র, এটাও বিনিয়োগ। এটা হচ্ছে স্থায়ী সম্পদ। নিশ্চয়ই বিনিয়োগের সুদ নির্ণয় বিষয়ে তোমাদের কোনো প্রবলেম এখন আর নেই, তাই না? বিনিয়োগের সুদ নির্ণয় নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে? নো স্যার। ফাইন, ওকে, ফাইন। তারপরে ঋণপত্রের অবহার। ঋণপত্রের অবহার এটা শেয়ার অবহারের মতো, এটা একটা অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ বলতে পারো। ঋণপত্রের অবহার। মজুত পণ্য 1/1/2020, এটা বলতে বোঝায় প্রারম্ভিক মজুত পণ্য। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, প্রারম্ভিক খরচাবলী, এটা প্রাথমিক খরচাবলী বা প্রারম্ভিক খরচাবলী সমার্থক শব্দ। এটা ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়। ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়। প্রারম্ভিক খরচাবলী, এটাকে বলা হয় অসমন্বিত ব্যয়।
ক্রয় ও বিক্রয় এটা প্রত্যক্ষ ব্যয় এবং প্রত্যক্ষ আয়। আয়কর ও আয়কর সঞ্চিতি, এই আয়কর আর আয়কর সঞ্চিতি নিয়ে তোমাদের সাথে এর আগে কথা বলেছি। যদি রেওয়া মিলে থাকে এই আয়কর আর আয়কর সঞ্চিতি কোথায় যাবে, মনে আছে কথাটা? আমি না, জি স্যার। কোথায় যাবে বলো তো এটা, আয়কর আর আয়কর সঞ্চিতি? বিশদ আয় বিবরণীতে বিশদ আয় বিবরণীতে যাবে আর আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এই তো রেওয়া মিলে, এই তো রেওয়া মিলে রাইটে। রেওয়া মিলে জিনিস দুইবার যায়। ও সমন্বয়ে থাকলে সমান, এটা তো রেওয়া মিলে এটা আছে। ঋতু কোথায় যাবে বলো তো? আয়কর আর আয়কর সঞ্চিতি ঋতু। ঋতু আসো না ক্লাসে? হাফিজা করতে পারবো? হাফিজা, স্যার কোনটা? এই আয়কর আর আয়কর এবং আয়কর সঞ্চিতি এটা কোথায় যাবে? স্যার জানে না। জানো না? রামিসা, কে- জি স্যার। বলো এটা কোথায় যাবে, এই আয়কর আর আয়কর সঞ্চিতি কোথায় যাবে? স্যার মনে পড়তেছে না। কি না, এটা তো সহজ জিনিস, তো আলোচনা করেছি তোমাদের সাথে ওই আরো 2 ক্লাস আগেই। তাহলে আজকে বলে দিচ্ছি, খেয়াল করে শোনো, এরপরে যেন ভুল না হয়। রেওয়া মিলের আয়কর আর আয়কর সঞ্চিতি, রেওয়া মিলের আয়কর এবং আয়কর সঞ্চিতি যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। আমাদের যে ধাপ আছে আর্থিক বিবরণী, এই মানে সেকেন্ড পেপারে কাজ করার জন্য বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। ওই সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে আয়কর আর আয়কর সঞ্চিতি লিখতে হয়। এটা হচ্ছে আয়কর থেকে যদি আয়কর বড় হয় তাহলে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিতে হয়, আর যদি আয়কর সঞ্চিতি বড় হয় তাহলে আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ দিতে হয়। অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণীতে বাদের অংশে আয়কর থেকে, যেহেতু আয়কর 20,000, আয়কর সঞ্চিতি 15,000, এজন্য আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে, যাবে হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে। কোথায় যাবে সংরক্ষিত আয় বিবরণী, মনে রাখবে কথাটা, এটা রেওয়া মিলেরটা। যদি সমন্বয়ে আয়কর সঞ্চিতি রাখতে বলা হয়, যে আয়কর সঞ্চিতি রাখো 10,000 টাকা বা 5,000 টাকা রাখতে বলে সমন্বয়ে, ওইটা 2 জায়গায় যাবে। একবার বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট মুনাফা থেকে আয়কর সঞ্চিতি বাদ, আরেকবার আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের ঘরে আয়কর সঞ্চিতি যাবে। তাহলে সমন্বয়ের আয়কর সঞ্চিতি 2 জায়গায় যাবে, একবার বিশদ আয় বিবরণী, আরেকবার আর্থিক অবস্থার বিবরণী। আর রেও মিলের আয়কর আর আয়কর সঞ্চিতি যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, বা রক্ষিত আয় বিবরণী বলতে পারো এটাকে। আশা করি তোমাদের মনে থাকবে। দায় গ্রাহকের কমিশন, এটা ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়, এটা সম্পদ পাশে লিখতে হয় অসমন্বিত ব্যয়ের ঘরে। ব্যবস্থাপনা পরিচালককে প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ এটা সম্পদ, চলতি সম্পদ। ব্যবস্থাপনা পরিচালককে প্রদত্ত ঋণ, ঋণ যদি প্রদান করা হয়, দেওয়া হয়, এটা সম্পদ। আর ঋণ যদি নেওয়া হয় তাহলে দায়। এটা রেওয়া মিল দেখে বুঝবা, রেওয়া মিলের ডেবিট দিকে আছে। যদি ক্রেডিট দিকে থাকতো, যে পরিচালক, পরিচালক কে থাকতো না তখন, যে প্রদত্ত ঋণ ঋণ গ্রহণ থাকতো, যে ব্যবস্থা পরিচালক হতে। এখানে বলা আছে পরিচালক কে, মানে ঋণ দিয়েছি। আর যদি বলতো পরিচালক হতে, তাহলে হয়তো ঋণ নিয়েছি, তাহলে হয়তো ক্রেডিট দিকে। ঋণ নিলে হবে দায়, আর ঋণ দিলে হয় সম্পদ। যেহেতু কোনো সুদ নাই এখানে, সুদের বিষয় নাই, সুতরাং এটা চলতি সম্পদ। এটা হচ্ছে চলতি সম্পদ। এইটা খেয়াল করো, চালানি কারবারে প্রেরিত পণ্য। এই চালানি কারবার সম্পর্কে তোমাদের কোনো ধারণা থাকলে আমায় কেউ বলো, যদি কারো ধারণা থাকে।
চালানি কারবার মানে কি? চালানি কারবারে প্রেরিত পণ্য, এই কথা কি আগে শুনেছো কিনা কখনো? জি স্যার। কে শুনেছো? রামিশা বলো, চালানি কারবার মানে কি? স্যার এটা মুনাফা না? চালানি কারবারে প্রেরিত পণ্য। হ্যাঁ স্যার। এটা কি মুনাফা? স্যার আমার মনে আসতেছে না এই মুহূর্তে। স্যার এটা পড়ছিলাম। পড়ছিলা? হ্যাঁ স্যার। ওইটা যদি আমার মনে না মনে থাকে আসতেছে। তাহলে কেমনে হবে? হ্যাঁ? ওইটা তো মনে থাকতে হবে। আর কার না, মনে আছে? হ্যাঁ, স্যার হাফিজা বলো, হাফিজা বলো। এটা অবিকৃত পণ্য। হ্যাঁ, অবিকৃত পণ্য ঠিক আছে, যে বিক্রি না হওয়া পর্যন্ত অবিকৃত পণ্য। মানে চালানি কারবারটা কেমন? এটা কেমন কারবার, কেমন ব্যবসা? চালানি কারবার মানে কি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, খেয়াল করে শোনো। এটা 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 মানে মনে রাখো, আমি বলবো, এটা একটু পরে বলে দেবো সমন্বয়ে পড়ে। ঠিক আছে? দেখো, চালানি কারবারে প্রেরিত পণ্য, এটা মাথায় রাখো। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে হচ্ছে, যদি এর আগে তোমাদের বলেছি, যদি বছরের অভ্যন্তরে, মানে বছরের ভিতরে জানুয়ারি থেকে যদি কারবার শুরু হয়, ডিসেম্বরে কারবার শেষ হয় 31 ডিসেম্বরে, যদি এর মধ্যে হিসাব শেষ করার আগে ফাইনাল লভ্যাংশ, চূড়ান্ত লভ্যাংশ দেওয়ার আগে কারবার যদি শেয়ার হোল্ডারদেরকে বছরের মাঝামাঝি কোনো লভ্যাংশ প্রদান করে থাকে, সেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। এটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। যদি, আমি আবার বলছি, চূড়ান্ত লভ্যাংশ হয় হিসাব শেষ করার পরে, বছরের শেষে যখন আর্থিক বিবরণী করা হয়, নিট লাভ প্রস্তুত হয়ে যায়, তখন নিট লাভ থেকে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া হলে সেটাকে বলা হয় চূড়ান্ত লভ্যাংশ। আর সেই চূড়ান্ত লভ্যাংশ দেওয়ার আগেই একটা বছরের মাঝামাঝি যদি হিসাব করে মোটামুটি বা একটা লভ্যাংশ দেওয়া হয়, শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেওয়া হয়, বছরের ভিতরে অভ্যন্তরে, মাঝামাঝি হতে পারে, 4 মাস পরে হতে পারে, 9 মাস পরে হতে পারে, 7 মাস পরে হতে পারে। অর্থাৎ যদি বছরের ভিতরে চূড়ান্ত লভ্যাংশ দেওয়ার আগে শেয়ার হোল্ডারদেরকে কোনো লভ্যাংশ কোম্পানি প্রদান করে থাকে, সেটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, সংরক্ষিত আয় বিবরণীতে নিট লাভ থেকে বাদ যাবে। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা তোমরা পারো, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত 1/1/20, অর্থাৎ এটা বিগত বছরের উদ্বৃত্ত। যখন আমরা সংরক্ষিত আয় বিবরণী করব, যখন আমরা সংরক্ষিত আয় বিবরণী করব, তখন এটাকে আমরা প্রথমেই ব্যালেন্স বিডি হিসাবে লিখব, এই 1 লাখ টাকা। সংরক্ষিত আয় বিবরণী করলে প্রথমেই আমরা ব্যালেন্স বিডি হিসাবে হোক বা রক্ষিত আয়ের উদ্বৃত্ত নামে এই টাকাটা আমরা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে প্রথমে লিখব। তো রেওয়া মিলের কোনো হিসাব উদ্বৃত্ত নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমায় বলতে পারো, যদি কোনোটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমাদের। রেওয়া মিল নিয়ে আমি সমন্বয়ে আলোচনা করব, বলে রেওয়া মিল নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। আছে তোমাদের রেওয়া মিল নিয়ে কারো কোনো প্রশ্ন? নো স্যার। কারণ এই মাইমুনা, কোনো প্রশ্ন আছে? ওকে ফাইন, ধন্যবাদ। প্রশ্ন থাকলে ভালো। দেখো, আমি সমন্বয়ে কথা বলি। সমাপনী মজুত পণ্যের মূল্য 2,50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো সমাপনী মজুত পণ্যের মূল্য যদি নির্ধারণ করা হয়, তোমরা জানো যে এটা একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে ব্যয় নির্ণয় করার সময় প্রত্যক্ষ ব্যয়ের যোগফল থেকে মাইনাস করতে হয়। সমাপনী মজুত পণ্য
2,50,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় একবার মাইনাস করতে হবে, আবার চলতি সম্পদ হিসেবে দেখাইতে হবে। শেয়ার অধিহার সুনামের সঙ্গে সমন্বয় করো এবং দায় গ্রাহকের কমিশনের অর্ধেক প্রাথমিক খরচের অর্ধেক অবলোপন করো। এই সময়টা আমি তোমাদের পরে বলতেছি, আগে 3 নম্বরটা তোমাদের আমি বলে দিচ্ছি। চালানি কারবারে প্রেরিত সকল পণ্য 12,000 টাকায় বিক্রয় করা হয়, প্রতিনিধির কমিশন 5%। এটা হচ্ছে আজকের আমার আলোচনার জন্য তোমাদের জন্য নতুন সমন্বয়, যে চালানি কারবারে প্রেরিত পণ্য যদি বিক্রি করা হয় এটার কাজ কিভাবে করবা তোমাদের এটি আজকে শিখাবো, বাকিগুলো শিখাবো, মানে এটা আমি আজকে তোমাদের জোর দেবো আর কি। তোমরা সবাই আনমিউট করে নাও, আমার সাথে কথা বলবা যদি প্রশ্ন দরকার হয়। চালানি কারবার মানে হচ্ছে তোমরা দেখবা সাধারণত যারা বড় বড় কোম্পানি, বড় বড় প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইয়াসনা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শুনতে থাকো স্যার, ক্লাস। চালানি কারবার জি আমার স্যার। মনে পড়ে। বলো হাফিজা, কি মনে পড়ছে বলো। চালানি কারবার হচ্ছে কোনো প্রতিষ্ঠান তার মজুদ থেকে পণ্য আলাদা করে দালান বা প্রতিনিধির মাধ্যমে বিক্রয় করে। ওকে ফাইন। হ্যাঁ, আমি সেটা বলছি যে কোনো বড় কোম্পানি বা বড় প্রতিষ্ঠান যাদের পণ্যের চাহিদা সারা দেশব্যাপী থাকে বা বাইরে অনেক দূরে পণ্যের চাহিদা থাকে, তো কোম্পানি তখন নিজে নিজে সারা দেশে পণ্য বিক্রি করতে পারে না। তখন তাদের পণ্য যখন কোনো এজেন্টের মাধ্যমে বা দালালের মাধ্যমে যদি বিক্রি করায়, তো সেখানে পণ্য বিক্রির জন্য যে পণ্যটা পাঠানো হয় তাকে বলা হয় চালানি কারবারে প্রেরিত পণ্য, অর্থাৎ এজেন্টের মাধ্যমে পণ্য বিক্রি করানো, দালালের মাধ্যমে পণ্য বিক্রি করানো। তোমরা দেখবা তোমাদের মহল্লা, প্রায় মহল্লে আছে ওয়ালটনের বড় বড় শোরুম আছে, দেখবা ওয়ালটন প্লাজা, সিঙ্গার প্লাস, সিঙ্গার প্রো, এরকম দোকান আছে, আছে না? জি স্যার, আছে। এটা ওই যে দেখবা কিছু জায়গায় ওয়ালটন প্লাজা, আর কোন জায়গায় আছে শুধু ওয়ালটন লেখা বা ওয়ালটন শোরুম। কতগুলো হচ্ছে যারা কোম্পানির কাছ থেকে পণ্যটা নিয়ে বিক্রি করে দেয়, শুধুমাত্র তারা কোম্পানির এজেন্ট হিসাবে তারা শুধু কমিশন পায়। আর যারা এমনি ইলেকট্রনিক্স এর দোকানের মধ্যে ফ্রিজ কিনে ওয়ালটনের, তারা এটা কিনে আইনা বিক্রি করে। একটা হলো কিনে আইনা বিক্রি করা, এটা হচ্ছে নিজের ব্যবসা। আরেকটা হচ্ছে কোম্পানির মাল বিক্রি করে দেওয়া, বিনিময়ে কমিশন পাওয়া, এর হলো এজেন্ট। এজেন্টের মাধ্যমে পণ্য বিক্রি করানোকে বলা হয় চালানি কারবারে, মানে চালানি কারবার। আর ওইখানে যে পণ্যটা পাঠানো হইলো তাকে বলা হয় চালানি কারবারে প্রেরিত পণ্য। তোমার চালানি কারবারে প্রেরিত পণ্যটা আমার মনে হয় বুঝতে পেরেছো। এজেন্ট বা কোনো ব্রোকারের মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমে যদি কোনো কারবার তার পণ্য বিক্রি করিয়ে থাকে, সেটাকে বলা হয় চালানি কারবার। আর সে চালানি কারবারে যখন পণ্য পাঠানো হয় সেটাকে বলা হয় চালানি কারবারে প্রেরিত পণ্য। এটা বিক্রি না হওয়া পর্যন্ত কারবারের সম্পদ। তো এখন দেখো বলা আছে চালানি কারবারে 10,000 টাকার পণ্য সে পাঠিয়েছিল, সে পণ্য পাঠিয়েছে 10,000 টাকার। সেই 10,000 টাকার পণ্য 3 নম্বর সমন্বয়ে দেখো লেখা আছে চালানি কারবারে প্রেরিত সকল পণ্য 12,000 টাকায় বিক্রি করা হয়, প্রতিনিধির কমিশন 5%। যিনি এই পণ্য বিক্রি করে দিয়েছেন, যিনি এজেন্ট প্রতিনিধি, এই বিক্রির উপর তাকে 5% কমিশন দেওয়া হবে। তাহলে খেয়াল করো, কোম্পানি পণ্য পাঠাইছে 10,000 টাকার, সেই পণ্য বিক্রি করেছে 12,000 টাকা। তো 12,000 টাকা বিক্রি করে ওই এজেন্ট 5% কমিশন রেখে দেবে। তাহলে 12,000 টাকার 5% হয় দেখো 600 টাকা। 12,000 টাকার 5% হয় 600 টাকা। তো 600 টাকা কমিশন যদি সে রেখে দেয়, তাহলে 12,000 টাকা থেকে 600 টাকা বাদ দিবা। তাহলে 12,000 থেকে 600 টাকা বাদ দিলে থাকে আর 11,400 টাকা। তার মানে এই কোম্পানির 10,000 টাকার মাল বিক্রি হইল 11,400 টাকা।
10,000 টাকার পণ্য বিক্রি হলো 11,400 টাকা। এই কথাটা তোমরা বুঝছো না বুঝো নাই? মেয়েরা বুঝছি স্যার। বুঝছো কয় টাকা বিক্রি হয়েছে? 11,500 টাকা। 400। 400 টাকা। 11,400 টাকা। পণ্য ছিল কয় টাকার? 10,000 টাকার। এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে স্যার। কয় টাকা লাভ হয়েছে? 1,400 টাকা। 1,400 টাকা। 400 টাকা। ওকে ফাইন, ভেরি গুড। তাহলে আমি বের করলাম কিভাবে কথাটা? আমরা লিখেছি প্রথমে চালানি কারবারের পণ্য, চালানি পণ্য বিক্রয় 12,000। চালানি পণ্য বিক্রয় কত লিখছি? 12,000। 12,000। তো 12,000 থেকে মাইনাস করেছি 600 টাকা, যার নাম হলো কমিশন। তো 600 টাকা কমিশন মাইনাস করেছি, তাহলে বলবা চালানি পণ্য 12,000 বাদ কমিশন 600। তাহলে 600 টাকা কমিশন বাদ দিলে থাকে 11,400। যেই টাকাটা কার কাছে আছে? কারবারের কাছে আছে নাকি এজেন্টের কাছে আছে? টাকাটা আছে কার এজেন্টের কাছে? টাকাটা আছে এজেন্টের কাছে। তাহলে এজেন্ট টাকাটা কারবারকে দিবে। এই জন্য এই 11,400 টাকাকে বলা হয় প্রতিনিধির নিকট প্রাপ্য। কারণ টাকাটা এখনো কারবার পায় নাই, এটা এজেন্টের কাছে রয়ে গেছে, এজেন্টের কাছ থেকে পাবে। তাই 11,400কে বলা হয় প্রতিনিধির নিকট প্রাপ্য। প্রতিনিধির নিকট প্রাপ্য। সেখান থেকে আমরা যে পণ্য পাঠাইছিলাম, চালানি পণ্যের মূল্য 10,000 টাকা মাইনাস করলে বাকি থাকে 1,400। এটা হচ্ছে কারবারের মুনাফা। তাহলে কারবার বলবে বাদ চালানি পণ্য ক্রয় মূল্য 10,000, তাহলে মুনাফা বের হবে 11,400। চালানি পণ্যের মুনাফাটা দেখো, আমি তোমাদের এখানে বের করে দেখিয়েছি, খেয়াল করে দেখো। ক নাম্বারের প্রশ্ন করেছিল চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। প্রথমে চালানি পণ্য বিক্রয় 12,000 বাদ প্রতিনিধির কমিশন 600, প্রতিনিধির নিকট প্রাপ্য 11,400 বা চালানি পণ্যের ব্যয় 10,000 টাকা। তাহলে চালানি পণ্যের মুনাফা বের হলো 1,400 টাকা। এটা তোমরা বুঝছো না বুঝলে? না বুঝলাম বলো। জি স্যার, বুঝছি। সবাই বুঝছো? জি স্যার। ঋতু বুঝছো? নওশিন? নওশিন কথা বলা বুঝছো কিনা? পরীক্ষায় যদি আসে চালানি পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয় করো, করতে পারবা তো? প্রথমে বিক্রয় মূল্য লিখবা, বিক্রয় মূল্য থেকে কমিশন মাইনাস করে দিবা, কমিশন মাইনাস করে দিবা, কমিশন মাইনাস করে বের করবা প্রতিনিধির নিকট প্রাপ্য, বাইর করে সেখান থেকে মাইনাস করবা চালানি পণ্যের ব্যয়, তাহলে পেয়ে যাবা চালানি পণ্যের মুনাফা। এই মুনাফাটা পেয়ে যাবা। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এই 11,400 টাকা যেটা প্রতিনিধির নিকট থেকে তুমি পাইবা, এটাকে লিখবা প্রতিনিধির নিকট প্রাপ্য, এটা লিখবা চলতি সম্পদের ঘরে 11,400, এটা চলতি সম্পদের ঘরে লিখবা। আর যে 1,400 টাকা মুনাফা হয়েছে, চালানি পণ্যের মুনাফা 1,400 টাকা, এটা লিখবা পরিচালন আয়ের ঘরে বিশদ আয় বিবরণীতে। বিশদ আয় বিবরণীতে এটা লিখবা পরিচালন আয়ের মধ্যে চালানি পণ্যের মুনাফা। তোমরা কি বুঝছো আমার কথা? এই চালানি পণ্যের মুনাফা এটা লিখবা পরিচালন আয়ের মধ্যে বিশদ আয় বিবরণীতে। আর প্রতিনিধির নিকট প্রাপ্য এটা লিখবা চলতি সম্পদের ঘরে, এটা চলতি সম্পদ। আর এটা হচ্ছে আয়, পরিচালন আয়।
এই দুইটা দুই জায়গায় যাবে, একটা যাবে চলতি সম্পদের ঘরে আর আরেকটা যাবে পরিচালন আয়ের মধ্যে, এছাড়া এটা আর কোথাও যাবে না। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। যদি কারো প্রশ্ন থাকে আমায় বলতে পারো, না থাকলে দেখো আমি 2 নম্বর সমন্বয়টা তোমাদের জন্য কথা বলতে চাচ্ছিলাম, যে শেয়ার অধিহার সুনামের সঙ্গে সমন্বয় করে, শেয়ার অধিহার আর দেখো এখানে আছে শেয়ার অধিহার আর সুনাম, শেয়ার অধিহার এবং সুনাম দুইটাই যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে সঞ্চিতি ও উদ্বৃত্তের কলামে তোমাদেরকে আমি যখন ছক দিয়েছিলাম সেই ছকের মধ্যে লেখা ছিল যে দায় পাশে প্রথম শেয়ার মূলধন, দ্বিতীয় ধাপে ছিল সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্তের ঘরে শেয়ার অধিহার থেকে তুমি এই সুনাম টাকাটা মাইনাস করে দিবা। এবার শেয়ার অধিহার মাইনাস সুনাম, শেয়ার অধিহার মাইনাস সুনাম, ঠিক আছে। আর সম্পদ পাশে লিখবা সুনাম লেখা মাইনাস শেয়ার অধিহার। এটাকে বলা হয় সুনামের সাথে অধিহারকে সমন্বয় করা। অর্থাৎ একটা কারবারে যে অধিহার রয়েছে সে অধিহারটাকে যখন অবলোপন করা হয় সুনামের সাথে, তাহলে অধিহার থেকে সুনাম লিখে মাইনাস করে দিতে হবে, আর সুনাম থেকে অধিহার লিখে মাইনাস করে দিতে হবে। আর সুনাম কারবারের একটি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। এই সুনাম কারবারের যারা পরিচালনা পর্ষদ রয়েছে তাদের পরিশ্রম, তাদের সততা, পণ্যের গুণাগুণ এইসব দিয়ে অর্জন করে থাকে। তো সেই সুনাম দীর্ঘদিন কারবারের মধ্যে ওরা রাখে না, একটা সময় পর অবলোপন করতে হয়। তো সেই সুনামকে যদি অধিহার দ্বারা অবলোপন করা হয় তাহলে দায় পাশে অধিহার থেকে সুনাম লেখা মাইনাস, আর সম্পদ পাশে সুনাম থেকে অধিহার লেখা মাইনাস। তো যেহেতু সুনাম 60,000, অধিহার 80,000, অধিহারের টাকা বড়, এই কারণে অধিহার 20,000 টাকা থাকবে আর সুনাম 1 টাকাও থাকবে না, অবলোপন হয়ে যাবে। এটি বলা হয়েছে শেয়ার অধিহার সুনামের সঙ্গে সমন্বয় করো, মানে দুইটার সাথে যোগ বিয়োগ করে ভেনিশ করে ফেলো। সুনামটা ছোট তাই সুনামটা অবলুপ্ত হয়ে যাবে আর অধিহার আরো 20,000 টাকা থাকবে। সেম ভাবে দায় গ্রাহকের কমিশনের অর্ধেক আর প্রাথমিক খরচের অর্ধেক, এই দুটো অবলোপন করব আমরা। বিশদ আয় বিবরণীতে লিখবো দায় গ্রাহকের কমিশন অবলোপন, প্রাথমিক খরচের অবলোপন, যেভাবে তোমরা লেখো ইজারা অবলোপন, সুনামের অবলোপন যেমন লেখো, ঠিক এগুলো এই দায় গ্রাহকের কমিশন আর হচ্ছে তোমার প্রাথমিক খরচের অবলোপন লিখবা বিশদ আয় বিবরণীতে। পরিচালন ব্যয়ের মধ্যে লিখবা দায় গ্রাহকের কমিশনের অবলোপন আর প্রাথমিক খরচের অবলোপন। তোমাকে বুঝছো? 2 নম্বর সমন্বয়টাকে বুঝছো? মেরা না বুঝলে বলো, বুঝলো বলো। জি স্যার, মোটামুটি বুঝছি। ওকে ফাইন। 4 নম্বর সমন্বয় দেখো, প্রচারের উদ্দেশ্যে, এই যে অঙ্কটা আমি তোমাদের সামনে আলোচনা করছি এটা খুবই একটা ভালো অঙ্ক, পরীক্ষা আসার মতো। বোর্ডে অনেকবার আসছে সমন্বয়গুলো, আমি কিন্তু সেখান থেকে বেছে বেছে সমন্বয়গুলো নিয়ে অঙ্ক তোমাদের জন্য রেডি করে দিচ্ছি। তোমরা এগুলো করবা, এগুলো তোমাদের লাভ হবে, কারণ পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসবে। এই ধরনের সমন্বয় একটা না একটা পরীক্ষায় থাকবেই বোর্ড পরীক্ষায়। প্রচারের উদ্দেশ্যে পণ্য বিতরণ 50,000 টাকা। প্রচারের উদ্দেশ্যে পণ্য বিতরণ করা হলে এটাকে বলা হয় বিনামূল্যে পণ্য বিতরণ। এটা বিজ্ঞাপনের সাথে যোগ করতে হয় আর ক্রয় থেকে মাইনাস করতে হয়। এটা বিজ্ঞাপনের সাথে যোগ আর ক্রয় থেকে মাইনাস। আবার বলছি, প্রচারের উদ্দেশ্যে পণ্য বিতরণ করা হইলে সেটা ক্রয় থেকে বিয়োগ করতে হয় আর বিজ্ঞাপনের সাথে যোগ করতে হয়, যোগ করলে হয় মোট বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন ব্যয় 5টি আর্থিক বছরের মধ্যে সমন্বয় করতে হবে। তো যেহেতু রেওয়া মিলে, দেখো রেওয়া মিলে বিজ্ঞাপন আছে
কয় টাকা আছে কিনা দেখো। দেখা যায় রেওয়া মিলে বিজ্ঞাপন নাই, তো না থাকলে এই 50,000 টাকাই হচ্ছে বিজ্ঞাপন। তো যেহেতু বিজ্ঞাপন 50,000 টাকা আর 5টি আর্থিক বছরের মধ্যে সমন্বয় করতে হবে, আমরা হিসাব করি 1 বছরের, তাহলে আমরা 1 বছরের টাকা লিখবো অবলোপন আর 4 বছরের টাকা হবে বিলম্বিত। তাহলে এই 50,000কে 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, এই 50,000 টাকাটাকে 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, তাহলে 40,000 টাকা পাইবা। সেই 40,000 নাম হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তুমি বিশদ আয় বিবরণীতে লিখবা বিজ্ঞাপন 50,000 টাকা বাদ বিলম্বিত 40,000 টাকা। কেমনে বের করেছি? যেহেতু 5টি আর্থিক বছর বলেছে, 5টি আর্থিক বছর, সুতরাং 5 দিয়ে ভাগ, আর আমরা হিসাব করি 1 বছরের, অতএব 4 বছরেরটা বিলম্বিত, 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, তাহলে পাইবা বিলম্বিত বিজ্ঞাপন পাইবা। তাহলে 50,000 থেকে 40,000 টাকা মাইনাস করে দিবা, আর বাকি 10,000 টাকা পরিচালন ব্যয়ের মধ্যে থাকবে। এই হলো বিজ্ঞাপন। বাকি 40,000 টাকা যেটা বিলম্বিত বিজ্ঞাপন, এটা আর্থিক অবস্থার বিবরণী। তোমরা ভুয়া সম্পদ অথবা অসমন্বিত ব্যয় যাকে বলেছি, সে অসমন্বিত ব্যয়ের ঘরে লিখবা 40,000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন নামে, বিলম্বিত বিজ্ঞাপন নামে লিখবা। এই হলো 5 নম্বর সমন্বয়ের কাজ। আবার বলে দিচ্ছি, ক্রয় থেকে মাইনাস 50,000, আর আয় বিবরণী লিখবা বিজ্ঞাপন 50,000 মাইনাস বিলম্বিত 40,000, থাকবে 10,000। এই বিলম্বিত বিজ্ঞাপন লিখবা আবার আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে অসমন্বিত ব্যয়ের ঘরে। এবার দেখো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সমন্বয় পূর্বক শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এই ঘোষণা করতে হবে কথাকে বলা হয় প্রস্তাবিত লভ্যাংশ। এটাকে বলা হয় প্রস্তাবিত লভ্যাংশ। দেখো কোম্পানির শেয়ার মূলধন আছে 4 লাখ টাকা, শেয়ার মূলধন 4 লাখ টাকা। তো যেহেতু শেয়ার মূলধন 4 লাখ টাকা আর লভ্যাংশ হবে 10%, লভ্যাংশ 10%, এই 4 লাখ টাকার 10% করবা, 10% করলে হবে 40,000 টাকা। 4 লাখ টাকার 10% হয় 40,000 টাকা। এটাকে বলা হয় ঘোষণাকৃত বা প্রস্তাবিত লভ্যাংশ। সেটা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সমন্বয় করতে হবে, আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে 20,000 টাকা। যেহেতু 10% হয় 40,000 টাকা, এই সমন্বয় কথার অর্থ হইল মানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ। তো 10% 40,000 যেহেতু এটা সহ হয়, সুতরাং অন্তর্বর্তীকালীন আছে 20,000 আর বাকি 20,000 হচ্ছে ঘোষণাকৃত, মোট 40,000 টাকা হবে লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লিখবো 20,000 টাকা আর ঘোষণাকৃত লিখবো আমরা 20,000 টাকা। এটা লিখবো আমরা সংরক্ষিত আয় বিবরণীতে বাদের ঘরে, নাম দিব অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 20,000 টাকা, আবার লিখবো ঘোষণাকৃত লভ্যাংশ লিখবো 20,000 টাকা, মোট 40,000 টাকা এই 10%। এই ছিল আজকের সমন্বয়গুলো। তোমরা অঙ্কটা অবশ্যই নিজেরা করবা। 5টা সমন্বয়, 5টাই গুরুত্বপূর্ণ সমন্বয়। এখানে দেখো অঙ্কটা আমি করে দিয়েছি তোমাদের এখানে, তারপর তোমরা নিজেরা করবা। প্রশ্ন করেছিলাম চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয় করো। নিট লাভ এত টাকা ধরে কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। সংরক্ষিত আয় বিবরণী। বছর শেষে আর্থিক অবস্থার বিবরণীতে কোম্পানির মালিকানা সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ দায় পাশের একটা অংশ তোমরা নির্ণয় করবা। আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশ করতে হবে না, শুধু দায় পাশটা করবা, মালিকানা সত্ত্ব আর হচ্ছে দায়ের পরিমাণ নির্ণয় করবা। দেখো আমি এখানে ক নাম্বারটা করেছি, এই খ নাম্বার সংরক্ষিত আয় বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যালেন্স বিডি যেটা দেওয়া আছে 1 লাখ টাকা, চলতি বছরের নিট লাভ যেটা সমন্বয়ে দিয়ে দেওয়া হয়েছে, এই দুইটা যোগ করতে হয়। এবার বাদ লেখা আয়কর বাদ আয়কর সঞ্চিতি, এটা দেওয়া মিলেছিল। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যেটা রেওয়া মিলে দেওয়া আছে, আর প্রস্তাবিত লভ্যাংশ যেটা 10% বের করেছি, দুইটা মিলে হলো 40,000।
আর এখানে 5,000, মোট 45,000। এই যোগফল থেকে এটাকে মাইনাস করলে যে টাকাটা বের হইলো তার নাম হলো সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। এটা ছিল খ নাম্বারের উত্তর। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমি বলতে পারো, কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন থাকে। মেয়েরা, কারো কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু শুধু বলে যাচ্ছি। না স্যার। বুঝছো? সংরক্ষিত আয় বিবরণী কি বুঝছো সবাই? জি স্যার। ভেরি গুড। নিজেরা করবা, আমি বুঝাতে হবে না, তোমরা নিজেরা বাসায় করবা। আমি তো রেওয়া মিলটা দিয়ে দিব। তোমরা রেওয়া মিলটা তো তোমাদের এতক্ষণ তোমাদের সামনে ছিল, সমন্বয়গুলা ছিল। বাসায় নিজেরা অবশ্যই করবা, করলে ভালো করবা। দেখো গ নাম্বারের উত্তর এখানে লেখা আছে আর্থিক অবস্থার বিবরণী আংশিক। যেহেতু পুরোটা করতেছি না, একটা অংশ করতেছি, তাই প্রথমে শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন লেখা লাগবে 25 শেয়ার 100 টাকা করে, 6,000 শেয়ার 6 লাখ টাকা, এটা ক্লোজ করে দিবা। তারপর ইস্যুকৃত ও বিলিখিত মূলধন প্রতিটি 100 টাকা করে, 4,000 শেয়ার 4 লাখ টাকা। সঞ্চিত উদ্বৃত্ত রেখা, যেটা বলছিলাম, শেয়ার অধিহার 80,000 বাদ সুনাম 60,000। এটাকে বলা হয় অধিহারের সাথে সুনামকে সমন্বয় করা বা অবলোপন করা। তাহলে অধিহার থাকবে 20,000। সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত 3,18,900, যেটা আমরা বের করেছি একটু আগে। এই দুইটা মিলে হইলো মালিকানা সত্ত্ব 7,38,900, এটা মালিকানা সত্ত্ব। এবার মোট দায়, দীর্ঘমেয়াদী দায় 10% ঋণপত্র, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, এটা আরেকটা ধাপ। প্রদেয় হিসাব, প্রস্তাবিত লভ্যাংশ, এটা চলতি দায়, ঋণপত্রের শোধ বকেয়া, এ হলো মোট দায়। এটা হলো মোট দায়। তাহলে মালিকানা সত্ত্ব আর মোট দায় মিললে হচ্ছে, মোট মালিকানা সত্ত্ব আর মোট দায় মিললে হচ্ছে 9,28,900। এই ছিল গ নাম্বারের উত্তর। তো তোমরা এই অঙ্কটা নিজেরা করবা বাসায়, একটা ভালো অঙ্ক। আমি আবারও বলছি, সমন্বয়গুলো খুবই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষায় এগুলো আসে। তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের যদি কোনো কারো প্রশ্ন থাকে আমায় বলতে পারো, পুরো অঙ্কটা নিয়ে যদি কোথাও কারো কোনো প্রশ্ন থাকে। আছে? না স্যার। কোনো প্রশ্ন নাই। ভেরি গুড। যাক, প্রশ্ন থাকুক বা না থাকুক, তোমাদেরকে আমি বলবো যে তোমরা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা, হাতে কলমে করবা। হাতে কলমে না করা পর্যন্ত কিন্তু অঙ্ক নিজেরা পারবা না। অ্যাকাউন্টিং এর অঙ্ক খুব সহজ নয়। তারপর আবার আর্থিক বিবরণী, এটা আরো কঠিন। আমি যখন মুখে বলি তখন মনে হবে খুব সহজ। এটা নিয়ম, যে কোনো স্যার যখন তোমাকে পড়াবে অ্যাকাউন্টিং এর অঙ্ক, মনে হবে খুব সহজ, বাট তুমি যখন খাতা কলমে করতে যাবা তখন তুমি পারবা না, তোমার কাছে কঠিন লাগবে। এই জন্য তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আস্তে আস্তে দেখবা ইজি হয়ে যাবে, তুমি নিজে পারবা, নিজে অনেক ভালো পারবা। তো ঠিক আছে, যেহেতু সবার কারো কোনো প্রশ্ন নেই, তোমরা বুঝতে পেরেছো আমার বিশ্বাস। তোমরা অঙ্কটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি তো ক্লাসটা তোমাদের আবার আপলোড দিয়ে দিব। তো সবাই ভালো থাকো। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো, না হলে সবাইকে তোমাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, থ্যাংক ইউ।